মৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পূর্বের পড়াগুলো অনেকখানি বুঝে ফেলেছো। তো আজকে ভাষা বিজ্ঞানের চতুর্থ পর্বের পড়াশোনা, চতুর্থ পর্বের আলোচনা। এখন আমরা ফলিত ভাষা বিজ্ঞানের পরবর্তী যে বিভাগ, সেই বিভাগটিকে নিয়ে আলোচনা করব। সেই বিভাগটির নাম হলো শৈলী বিজ্ঞান বা শৈলী ভাষা বিজ্ঞান, ইংরেজিতে যাকে বলা হয় স্টাইলিস্টিক্স। আমি লিখছি, দেখো, শৈলী বিজ্ঞান। ইংরেজিতে বলা হয় স্টাইলিস্টিক্স। এই শৈলী বিজ্ঞান বা শৈলী ভাষা বিজ্ঞান হলো কোন লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করা। কোন লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করাই হলো শৈলী ভাষা বিজ্ঞানের কাজ। শৈলী মানে রীতি, মানে স্টাইল। কোন লেখকের লেখার যে স্টাইল, কোন লেখকের লেখার যে রীতি, তা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা শৈলী ভাষা বিজ্ঞানের বা শৈলী বিজ্ঞানের কাজ। আমরা যেমন নিজেদেরকে সাজানোর জন্য, নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য আমরা সুন্দর সুন্দর পোশাক কিনি, পোশাক সংগ্রহ করি, নিজেদেরকে সাজানোর জন্য সংগ্রহ করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু সুন্দর সুন্দর পোশাক সংগ্রহ করলে হবে না। সেই পোশাকগুলোকে সুন্দর করে পরতে হবে, সুন্দর করে সজ্জিত করতে হবে, তবে না একটি মানুষের সৌন্দর্য নজর আটকাবে, নজরে পড়বে। ঠিক সেরকম কোনো লেখক অনেক গুরুগম্ভীর ভাষা, অনেক আলংকারিক ভাষা, অনেক সুন্দর সুন্দর ভাষা নিয়ে কিছু লিখে ফেললেন, তার মধ্যে কিন্তু সৌন্দর্য আসবে না যদি না সেই সুন্দর সুন্দর ভাষাগুলোকে সুন্দর করে সাজিয়ে না তোলেন। তাহলে আমরা কি বলবো, কি বললাম না, কোনো লেখক যখন কিছু লিখবেন, তিনি কি লিখবেন সেই লেখাটাকে তিনি কিন্তু চিন্তা করবেন, তার মনের মধ্যে সেটাকে সাজিয়ে নেবেন। অর্থাৎ লেখক যখন তার লেখার বিষয়কে মনের মধ্যে সুন্দর করে সাজিয়ে তোলেন, মনের মধ্যে সুন্দর করে সাজিয়ে তোলেন এবং সুন্দর করে সাজিয়ে তোলার পর যখন তাকে ভাষা দিয়ে লেখার মাধ্যমে উপস্থাপন করেন, তখন তার সৌন্দর্য প্রস্ফুটিত হয়। এবং লেখকের এই চিন্তা ভাবনাকে সুন্দর করে সাজিয়ে ভাষার মাধ্যমে উপস্থাপন করাটাই হলো চিন্তার পোশাক। এই ব্যাপারটাকে বলা হয়, এই সুন্দর চিন্তা ভাবনার সুন্দর সজ্জাকে বলা হয় চিন্তার পোশাক। আমি লিখছি, দেখো, আবার বলছি, লেখক যখন তার চিন্তা ভাবনাকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেন, তখন তাকে বলা হয় কি চিন্তার পোশাক। চিন্তার পোশাক। চিন্তার পোশাক, একে ইংরেজিতে বলা হয় দ্য ড্রেস অফ থট, DRESS, দ্য ড্রেস অফ থট, THOUGH
না স্যামুয়েল ওয়েসলি? স্যামুয়েল ওয়েসলি। স্যামুয়েল ওয়েসলি লেখকের সুসজ্জিত চিন্তাভাবনাকে যে উপস্থাপন করার যে রীতি, তাকে তিনি নাম দিলেন কি না চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট। দ্য ড্রেস অফ থট। আমরা জানলাম কি যে শৈলী বিজ্ঞান বলতে কি বুঝি, বা একটা প্রশ্ন হয়ে গেল শৈলী বিজ্ঞান বলতে কি বুঝি, শৈলী কথাটির অর্থ কি। দ্বিতীয়ত আমরা জানলাম চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট কাকে বলে এবং এর প্রবক্তা কে। প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি। এখন আমরা শৈলী বিজ্ঞানের বিভাগগুলো দেখব। শৈলী বিজ্ঞানের বিভাগ অর্থাৎ শৈলী বিজ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ভাষা বিজ্ঞানীরা শৈলী বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন। আমি লিখছি, দেখো। প্রথম বিভাগটি হলো শৈলী ভাষা বিজ্ঞানের প্রথম বিভাগটি হলো ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয় বিভাগটি হলো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। এটা কিন্তু খুব ভালো করে শুনতে হবে, না হলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে। দেখো, শৈলী বিজ্ঞানের প্রথম বিভাগটি হলো ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক। ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক। আর দ্বিতীয় বিভাগটি হলো ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। তাহলে শৈলী বিজ্ঞানের দুটি ভাগ। প্রথম ভাগটি হলো ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয় ভাগটি হলো ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। এই ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞান কি না, এখানে দেখব কোন লেখকের যে লেখা, সেই লেখার মধ্যে যে শৈলী রয়েছে, সেই শৈলীর যে বৈশিষ্ট্য, সেই শৈলীর বৈশিষ্ট্যের বিশ্লেষণ করা হয় ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের মধ্য দিয়ে। তাহলে ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের মাধ্যমে কি দেখানো হয় না কোন লেখকের লেখার শৈলীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এখানে এক লেখকের সঙ্গে আর এক লেখকের পার্থক্য করা যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার পার্থক্য করতে পারবো। জীবনানন্দ দাশের লেখার সঙ্গে কাজী নজরুল ইসলামের লেখার পার্থক্য করতে পারবো। কোন মাধ্যমে? কোন শৈলী বিজ্ঞানের মাধ্যমে না ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের মাধ্যমে। এক লেখকের লেখার শৈলীর সঙ্গে আর এক লেখকের লেখার শৈলীর পার্থক্য করতে পারবো আমরা। এখানে লেখকের লেখার শৈলীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এই বিভাগের দ্বারা আমরা এক লেখকের সঙ্গে অপর এক লেখকের পার্থক্য ঘটাতে পারি। তাহলে আমরা বুঝলাম ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞান কি। পরবর্তী ধাপ যেটি, সেটি হলো কি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী বিজ্ঞান। এই ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী বিজ্ঞানে আবার কোন
লেখকের লেখার যে শৈলী, সে শৈলীর কেবল বর্ণনা করা হয়। প্রথম ক্ষেত্রে কিন্তু শৈলীর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। প্রথম ক্ষেত্রে শৈলীর বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে লেখকের লেখার যে শৈলী, তার কেবল বর্ণনা করা হয়। এখানে একই লেখকের বিভিন্ন লেখার মধ্যে পার্থক্য সূচিত করা যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরেরই রূপনারায়ণের কুলে কবিতার পার্থক্য কি, সেটা আমরা নির্ণয় করতে পারব। বা জীবনানন্দ দাশের বনলতা সেনের সঙ্গে রূপসী বাংলার পার্থক্য করতে পারব। অর্থাৎ একই লেখকের দুই বা ততোধিক রচনার মধ্যে পার্থক্য সূচিত করা যায়, পার্থক্য করা যায় এই ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী বিজ্ঞানের মাধ্যমে। আর ইভালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী বিজ্ঞানের মাধ্যমে দুই বা তার বেশি লেখকের লেখার পার্থক্য নির্ণয় করা যায়। তাহলে আমরা শৈলী বিজ্ঞানের যে দুটি ভাগ, ইভালুয়েটিভ এবং ডেসক্রিপটিভ, এই দুটি সম্পর্কে আমরা জানলাম। এখানে আমরা পরবর্তী ধাপে চলে যাব আর দুটি সম্পূর্ণ নতুন শব্দ আমরা এখানে শিখব। একেবারে অজানা অচেনা দুটি শব্দ আমরা এখানে জানব এই শৈলী বিজ্ঞান প্রসঙ্গে। আমি এই লেখাটা মুছে দিচ্ছি। দুটি নতুন শব্দের মধ্যে একটি শব্দ প্রথমে লিখছি, দেখো। প্রথমে লিখছি কি না, লাম, লয়াকার, ওয়াই বসন্ত। ইংরেজি বানানটা হবে LANGUE, লাম। এই লাম বলে একটি শব্দ আমরা এখানে পেয়েছি শৈলী বিজ্ঞানে। এখন আমরা বলবো যে লাম কি না। লাম হলো আমরা যে ভাষা ব্যবহার করি, সেই ভাষার মধ্যে অসংখ্য উপাদান থাকে। যেমন উপাদানগুলো কি না, ধ্বনি থাকে, রূপ থাকে, শব্দাংশ, বাক্যাংশ, এরকম নানা উপাদানের সমন্বয়ে ভাষা গঠিত হয়। তাহলে মানুষের ভাষার মধ্যে যে নানান উপাদান রয়েছে, এই উপাদানগুলো যেমন রূপ, ধ্বনি, শব্দাংশ, বাক্যাংশ, এই উপাদানগুলো কিন্তু বাক্যের মধ্যে বা ভাষার মধ্যে যেমন তেমন বসে যেতে পারে না। আমরা দশম শ্রেণীতে পড়ে এসেছি যে আসক্তি বলে একটা ব্যাপার রয়েছে, ওখানে নৈকট্য। আসক্তি বা নৈকট্য একটা নির্দিষ্ট ক্রমে ভাষার উপাদানগুলোকে সজ্জিত হতে হয়। এখানেও আমরা দেখব যে ভাষার মধ্যে যে অসংখ্য উপাদান রয়েছে, এই উপাদানগুলো যেমন তেমন ভাবে ভাষাতে বসে যেতে পারে না। এদের একটা নির্দিষ্ট বিন্যাস রয়েছে। এরা সেই বিন্যাসে নিজেদের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়। অর্থাৎ ভাষার মধ্যে ব্যবহৃত নানান উপাদানগুলো তারা নিজেদের মধ্যে একটি সম্পর্কে সম্পর্কিত হয়, অর্থাৎ নিজেদের মধ্যে একটা জালিকা বিন্যাসে বিন্যস্ত হয়। এই ভাষার নানা উপাদানগুলো ভাষার মধ্যে যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কে আবদ্ধ হয়ে একটা জালিকা বিন্যাসে বিন্যস্ত হয়, এই বিন্যস্ত হওয়ার রীতিটাকেই বলা হয় লাম। তাহলে লাম কি না, লাম হলো ভাষার নানা উপাদান। সেই উপাদানগুলোর মূল সংবিধি অর্থাৎ মূল সম্পর্ক,
এবং তাদের সম্পর্কের যে জালিকা বিন্যাস তারই নাম হলো লাং। এর পরবর্তী ধাপে যে কথাটি আমাদের জানতেই হবে সে কথাটি হলো কি পারুল। পারুল পয়াকার রয়কার ল পিয়ে আরো এলি পারুল। লাং কি জানলাম, এবারে জানবো পারুল কি না। লাং হলো ভাষার নানা উপাদানগুলোর সম্পর্ক এবং তাদের সম্পর্কের যে জালিকা বিন্যাস সেটি হলো কি লাং। আর পারুল হলো লাঙের যে নিয়ম কানুন, লাঙের যে সংবিধি, লাঙের যে নিয়ম সেইগুলোকে মান্যতা দিয়ে লেখক যখন কোনো কিছু লিখতে যান তখন লাঙের সংবিধিকে মান্যতা দিতে হবে। লাঙের সংবিধিকে মান্যতা দিয়ে লেখার সময় যখন উপাদান প্রতিস্থাপন এবং নির্বাচন করে থাকেন এবং উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মাধ্যমে যখন লেখক তার নিজস্ব বৈশিষ্ট্যে প্রকট হয়ে ওঠেন তখন তাকে বলা হয় পারুল। আবার বলছি শোনো, পারুল কি না কোনো লেখক যখন লাঙের সংবিধিকে মান্যতা দিয়ে তার লেখার মধ্যে উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মাধ্যমে নিজস্ব বৈশিষ্ট্য প্রকট হয়ে ওঠেন তখন তাকে বলা হয় কি পারুল। এই লাং এবং পারুল দুইয়ের সমন্বয়ে একজন লেখক সম্পূর্ণতা লাভ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শৈলীর ব্যাপারটা শুধু লাঙে থাকে না, লাং থেকে প্রবাহিত হয়ে পারুলে চলে আসে এবং শৈলীর ব্যাপারটা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে পারুলে এসে। পারুলটাই হলো শৈলী খুব গুরুত্বপূর্ণ অংশ। তাহলে শৈলী বিজ্ঞানের লাং এবং পারুল এই দুটি পরিভাষা আমরা জানলাম। এই দুটি পরিভাষার জনক হলেন কে আমি লিখছি। এই দুটি পরিভাষার জনক হলেন ফের্ডিনান্দ দা সসুর। ফের্ডিনান্দ দা সসুর বানানটা কিন্তু একটু জটিল, তাই এটা আমাদের খুব মনে রাখতে হবে। ফের্ডিনান্দ দা সসুর। এই শ্বশুর বানানটাকে খেয়াল রাখতে হবে। এই শ্বশুর সেই শ্বশুর নয়, এর শ্বশুর হলেন কিন্তু ভাষাবিজ্ঞানী ফের্ডিনান্দ দা সসুর। এই ফের্ডিনান্দ দা সসুর এই শৈলী ভাষা বিজ্ঞানী এই লাং এবং পারুলের জনক। লাং এবং পারুলের জনক ফের্ডিনান্দ দা সসুর। তাহলে আমরা লাং এবং পারুল আলোচনা করতে গিয়ে দেখলাম শৈলীর ব্যাপারটা কিন্তু পারুলে এসেই সম্পূর্ণতা লাভ করে। এখন এই দুটি প্রসঙ্গ থেকে আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাব। ভাষা বিজ্ঞানে কিন্তু ছোটখাটো খুঁটিনাটি জিনিস আমাদের এইভাবে পড়ে পড়ে যেতে হবে, মনে রাখতে হবে, বারবার করে পড়তে হবে, নাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। এটা মুছে দিচ্ছি। এখন লাং এবং পারুলে, লাং থেকে যখন আমরা পারুলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কোনো লেখক সে কিন্তু তার ব্যক্তিগত বৈশিষ্ট্যে প্রকট হয়ে উঠছে, অর্থাৎ এখানে একটা ব্যক্তিগত নির্বাচনের প্রসঙ্গ এসে যাচ্ছে, ব্যক্তিগত সচেতনতার ব্যাপার এসে যাচ্ছে। আর সেই ব্যক্তিগত যে সচেতনতা তাকে বলা হয় কি ব্যক্তিগত নির্বাচন। অর্থাৎ মানুষ ভাব প্রকাশ করে তার ভাষার মাধ্যমে। মানুষ ভাষার মাধ্যমে ভাব প্রকাশ করতে গিয়ে তাকে প্রায় সময়
ব্যক্তিগত নির্বাচনের দিকে চলে যেতে হয়, ব্যক্তিগত অভিমতের দিকে চলে যেতে হয়। এটাই হলো স্টাইল, এটাই হলো রীতি। স্টাইল বলতে আমরা এক কথায় বুঝবো প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতিটাই হলো স্টাইল। প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি, সেটা হলো স্টাইল। আমরা দেখব কোনো লেখক যখন কিছু লিখছেন, সেই লেখাটা যখন ক্রমশ পরিণামের দিকে যাচ্ছে, পরিণতির দিকে যাচ্ছে, তখন কিন্তু একটি ব্যক্তিগত নির্বাচন সম্পর্কে লেখক সচেতন হয়ে উঠছে। অর্থাৎ লেখকের লেখা যখন ক্রমশ পরিণামী প্রতিক্রিয়ার দিকে যায়, ক্রমশ পরিণামী প্রতিক্রিয়ার দিকে যাওয়ার সময়ে কিন্তু লেখকের ব্যক্তিগত অনুভূতি তথা ব্যক্তিগত নির্বাচন প্রকট হয়ে ওঠে। এই পরিণামী প্রতিক্রিয়ার সময়ে লেখকের এই ব্যক্তিগত যে নির্বাচন, একে ভাষাবিজ্ঞানীরা নাম দিয়েছেন আলংকারিক নির্বাচন। আলংকারিক নির্বাচন। আলংকারিক নির্বাচন, একে ইংরেজিতে বলা হয় রেটোরিক্যাল চয়েস। এই আলংকারিক নির্বাচন বা রেটোরিক্যাল চয়েস এর জনককে, এর জনক হলেন ভাষাবিজ্ঞানী মিলিচ। ভাষাবিজ্ঞানী মিলিচ হলেন এই আলংকারিক নির্বাচনের জনক। তাহলে আমরা এখান থেকে ঠিকই দেখতে পেলাম প্রশ্ন, শৈলী ভাষাবিজ্ঞান বা শৈলী বিজ্ঞান বলতে কি বুঝি? চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট কি? চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থটের জনক কে? ভাষাবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করতে পারি? কি কি? অর্থাৎ ভাগ দুটির নাম লিখতে হবে। পরবর্তী ধাপে আমরা বলবো লাং কি, পারল কি, লাং এবং পারলের জনক কে? প্রশ্ন দিচ্ছি কিন্তু। তারপরে এসে যাব আমরা আলংকারিক নির্বাচন বা রেটোরিক্যাল চয়েস কি এবং এই কথাটির জনক কে। তাহলে শৈলী বিজ্ঞানে আমরা এতগুলো ব্যাপার জানলাম। এখন আমরা এই ব্যাপারগুলো আলোচনা করতে করতে একটা জিনিস কি আমাদের মনের মধ্যে আসেনি যে তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু লেখকের বা সাহিত্যিকের রচনা একটা সমালোচনা করা। ঠিক তাই, লেখকের লেখা বা সাহিত্যকারের সাহিত্য এগুলোর সমালোচনা এবং ভাষা বিজ্ঞান, একদিকে সাহিত্যিকের সাহিত্য সমালোচনা এবং অপরদিকে ভাষা বিজ্ঞান, এই দুইয়ের সম্পর্কই হলো শৈলী ভাষা বিজ্ঞান। এখন কোনো লেখকের বা কোনো সাহিত্যিকের লেখার যে শৈলী আমরা বিশ্লেষণ করব, আর কার মাধ্যমে আমরা বিশ্লেষণ করব, কোন কোন প্রকরণ দিয়ে আমরা শৈলী বিশ্লেষণ করব বা শৈলী ব্যাখ্যা করব, না এই ব্যাপারগুলো, এই প্রকরণগুলো, এই টুলগুলো ভাষাবিজ্ঞানীরা নির্দেশ করে গেছেন। অর্থাৎ লেখকের শৈলী বিচার করতে গিয়ে কতগুলি টুল রয়েছে বা প্রকরণ রয়েছে, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে এবং সেই টুলগুলো দিয়ে বা প্রকরণগুলো দিয়ে আমরা শৈলী বিচার করব। সেই প্রকরণগুলোকে আমাদের এখন জানতে হবে। শৈলী বিশ্লেষণের জন্য যে
ব্যাকরণ বা টুলগুলো লাগবে সেগুলো আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি। দেখো, প্রথমে বলবো আমরা ফোরগ্রাউন্ডিং। ফোরগ্রাউন্ডিং একে বাংলায় বলা হবে কি? প্রমুখন। ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন। দ্বিতীয়ত বলবো আমরা কি? ডেভিয়েশন। ডেভিয়েশনকে বাংলায় বলবো কি? বিচ্যুতি। তিনে বলবো প্যারালালিজম। একে বাংলায় বলবো সমান্তরালতা। চারে বলবো কোড সুইচিং। বাংলায় বলবো কোড বদল। পাঁচে বলবো পলিফোনি। একে বাংলায় বলবো বহুস্বরতা। তাহলে কোন লেখকের লেখার শৈলী বিচার করতে গেলে বা কোন লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করতে গেলে আমাদের এই টুলগুলো জানতে হবে। এই টুলগুলো অর্থাৎ এই প্রকরণগুলো জানতে হবে। তার প্রথমটি হলো কি? ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন, ডেভিয়েশন বা বিচ্যুতি, প্যারালালিজম বা সমান্তরালতা, কোড সুইচিং বা কোড বদল, পলিফনি বা বহুস্বরতা। এই টুলগুলোর দ্বারা কোন লেখকের লেখার শুরুটা কেমন হয়েছে তার বিশ্লেষণ করা যায়, উপস্থাপন প্রতিস্থাপন নির্বাচন করেছেন কিংবা কিভাবে করেছেন সেটা বোঝা যাচ্ছে, এবং এখানে দুটি ভাষা বা দুই বা তার বেশি ভাষা সমান্তরালভাবে কিভাবে যাচ্ছে তার বিশ্লেষণ করব। আবার কোন লেখক এক ভাষায় লিখতে লিখতে সেখানে অন্য কোনো ভাষা অর্থাৎ বাংলা ভাষা বলতে বলতে লিখতে লিখতে সেখানে ইংরেজি ভাষা বা অন্য কোনো ভাষা ব্যবহার করেছেন কিনা বা পরিস্থিতি অনুযায়ী সেটা বদলে নিয়েছেন কিনা তার বিচার করব। আবার মহাকাব্য বা উপন্যাসের ক্ষেত্রে বহু চরিত্রের সমাবেশ ঘটে এবং বহু চরিত্র তাদের বহু রকমের স্বর উপস্থাপন করে, সেটাকেও আমরা বিশ্লেষণ করব বহুস্বরতার দ্বারা। অর্থাৎ আমরা কোন লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করব এই পাঁচটি টুল দিয়ে, এই পাঁচটি প্রকরণ দিয়ে। এই পাঁচটি প্রকরণ দিয়ে লেখকের লেখার শৈলী বিশ্লেষণ করব। সেগুলি হলো ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন, ডেভিয়েশন বা বিচ্যুতি, প্যারালালিজম বা সমান্তরালতা, কোড সুইচিং বা কোড বদল, পলিফনি বা বহুস্বরতা। বোঝা গেল? এগুলো হলো শৈলী বিশ্লেষণের টুল। এখন আমরা ফলিত ভাষা বিজ্ঞানের যে ভাগ সেটাও আমরা পড়ে নিলাম। এখান থেকে প্রশ্নগুলো আমি আগেই বলেছি, আর এখানে শেষে এইটা বলবো যে প্রকরণগুলো আমাদের বারবার লিখতে হবে এবং শুনতে হবে, তা না হলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না। এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। পরবর্তী অধ্যায় নয়, এই ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্গত করা হয়েছে যে একটি ভাষা বিজ্ঞানকে, সেটা আমরা খুব সংক্ষেপে জানব। এরপরে আমরা চলে যাব ফলিত ভাষা বিজ্ঞানের শেষ বিভাগ, সেটি হলো অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞান, অভিধান বিজ্ঞান। অভিধান কথাটাকে আমরা ডিকশনারি হিসেবেই জানি। আমরা অভিধান কথাটা খুব কমই ব্যবহার করি, ডিকশনারি বলি। এই অভিধান
বিজ্ঞান, এটা কিন্তু শুধু বলা হচ্ছে না অভিধান, অভিধান বিজ্ঞান। তা অভিধানের প্রচলন অনেক প্রাচীনকাল থেকে। আমাদের ভারতবর্ষে অভিধান প্রথম প্রণয়ন করেন যিনি, তার নাম হলো কি না জাস্কো। ভারতবর্ষে অভিধানের জনক হলেন প্রথম কে না জাস্কো। জাস্কো হলেন প্রথম অভিধান প্রণেতা ভারতে। এবং জাস্কোর যে অভিধান, সেই অভিধানের নাম হলো কি নিরুক্ত। নিরুক্ত, জাস্কের অভিধানের নাম হলো কি নিরুক্ত। এই জাস্কের নিরুক্ত থেকে আমাদের অভিধান রচনার সূত্রপাত হয়েছে। এখন আমরা বলবো যে অভিধান বিজ্ঞান বলতে কি বুঝবো? অভিধান তো আমরা জানি ডিকশনারি, তাহলে অভিধান বিজ্ঞান বলা হচ্ছে কেন? না, বিজ্ঞানসম্মত উপায়ে একটি অভিধান কিভাবে তৈরি করা হবে সে ব্যাপারে যখন ভাষা বিজ্ঞান তার প্রয়োগ নীতি প্রয়োগ করে, তখন তাকে বলা হয় অভিধান বিজ্ঞান। অর্থাৎ একটি আদর্শ অভিধান রচনা করতে গেলে, একটি আদর্শ অভিধান তৈরি করতে গেলে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করতে হবে এবং সেখানে ভাষা বিজ্ঞানের একটি প্রয়োগ থাকবে। এই যে সামগ্রিক ব্যাপারটি, এটি হলো অভিধান বিজ্ঞান। বিজ্ঞানসম্মত উপায়ে একটি আদর্শ অভিধান তৈরি করতে যে উপায়গুলো অবলম্বন করা হয় সেটাই হলো অভিধান বিজ্ঞানের বিষয়। এই অভিধান ভারতবর্ষে প্রথম রচনা করেন জাস্কো, তার অভিধানের নাম নিরুক্ত। পরবর্তীকালে অভিধান বোঝাতে গিয়ে জন গারল্যান্ড এগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি এই জন্য এগুলো মনে রাখতে হবে। জন গারল্যান্ড অভিধান বোঝাতে প্রথম ডিকশনারিয়াস কথাটি ব্যবহার করেন। ডিকশনারিয়াস কথাটি প্রথম জন গারল্যান্ড ব্যবহার করেন অভিধান বোঝাতে গিয়ে। এর পরবর্তীকালে 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়েট তার ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ডিকশনারি কথাটি ব্যবহার করেন। ডিকশনারি কথাটি প্রথম ব্যবহার করেন স্যার থমাস এলিয়েট। 1538 খ্রিস্টাব্দে ডিকশনারি কথাটি প্রথম ব্যবহার করেন। তাহলে এই গেল অভিধান রচনার যে ইতিহাস। এখন আমরা আধুনিক যে অভিধান বিজ্ঞান, আধুনিক যে অভিধান ভাষা বিজ্ঞান, সেখানে সরে আসব। আধুনিক ভাষা বিজ্ঞানীরা কিন্তু এই যে প্রচলিত যে অভিধান রচনার প্রণালী, এখান থেকে সরে এসে বিজ্ঞানসম্মত উপায়ে অভিধান রচনা করতে শুরু করলেন। বিজ্ঞানসম্মত উপায়ে অভিধান রচনা করতে গিয়ে তারা কি কি নতুন জিনিস আনলেন? না, প্রাচীন পদ্ধতিতে ছিল অভিধানে কতগুলো শব্দকে সংযোজন করা হবে এবং তার অর্থগুলো থাকবে। কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানীরা কি করলেন? না, শুধু শব্দ চয়ন করা নয়, শব্দ চয়ন করার সাথে সাথে সেই শব্দগুলোর মান্য উচ্চারণ কি হবে, সেই মান্য উচ্চারণগুলোর দিকেও নজর দিলেন। আবার প্রতিটি শব্দের আঞ্চলিক ও উপভাষাগত যে পার্থক্য, সেটিও তারা নির্দেশ করলেন আধুনিক ভাষা বিজ্ঞানে, আধুনিক অভিধান বিজ্ঞানে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার অর্থ, শব্দের অর্থ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাও দেখানো হয়েছে। আবার কোন প্রসঙ্গে শব্দটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ
শব্দ যে প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে সেই প্রাসঙ্গিক অর্থটিও এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। এতগুলো আধুনিক বিষয় মাথায় রেখে আধুনিক অভিধান বিজ্ঞান রচনা করতে শুরু করলেন আধুনিক ভাষা বিজ্ঞানীরা অভিধান বিজ্ঞানের মাধ্যমে। এখান থেকে আমরা যাব, তাহলে একটি আদর্শ অভিধান বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি হয়। তাহলে একটি আদর্শ অভিধান যদি বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি হয়, তাহলে একটি আদর্শ অভিধানের কয়টি স্তর থাকবে? একটি আদর্শ অভিধানে যে প্রতিটি শব্দ চয়ন করা হবে, সে প্রতিটি শব্দের কয়টি স্তর থাকবে? না, প্রতিটি শব্দের 3টি স্তর থাকবে। কি শব্দার্থের বা শব্দের গঠনগত স্তর, শব্দের গঠনগত স্তর। 2 বলবো শব্দের অন্বয়গত স্তর। 3 বলবো শব্দের বাগার্থগত স্তর। তাহলে শব্দের গঠনগত স্তর, শব্দের অন্বয়গত স্তর, শব্দের বাগার্থগত স্তর, এই 3টি স্তরের মধ্যে এই শেষের স্তরটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শব্দের বাগার্থগত স্তরটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটি আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রির কয়টি স্তর থাকবে? 3টি স্তর। শব্দের গঠনগত স্তর, শব্দের অন্বয়গত স্তর, শব্দের বাগার্থগত স্তর। এর মধ্যে এই 3 নম্বর স্তরটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি সবচেয়ে বেশি আলোচিত হয়। অভিধান বিজ্ঞানের সবশেষ কথাটিতে আমরা এবারে চলে যাব। সেটি হলো যে অভিধান কত রকমের হতে পারে। অভিধান কত রকমের হতে পারে? না, অভিধান নানা রকমের হতে পারে। তার মধ্যে অভিধান প্রথমটি হলো কি একভাষিক অভিধান। একভাষিক অভিধান, একভাষিক অভিধান। 2 বলবো কি দ্বিভাষিক অভিধান। 3 বলবো ইতিহাস ভিত্তিক। 4 বলবো বিষয় অভিধান। একভাষিক অভিধান কাকে বলবো? না, যখন কোনো অভিধানে কোনো শব্দের অর্থ যে ভাষায় রয়েছে কোনো শব্দ সেই ভাষায় ব্যাখ্যা করা হয়, অর্থাৎ একটি শব্দের অর্থ কে ওই ভাষায় ব্যাখ্যা করা হয়, অর্থাৎ যে ভাষায় শব্দটি রয়েছে সেই ভাষায় যদি ব্যাখ্যা করা হয়, যেমন বাংলা থেকে বাংলা বা ইংরেজি থেকে ইংরেজি, এটিকে বলা হয় কি একভাষিক অভিধান। যে অভিধানে ভাষাগুলোকে একই ভাষায় ব্যাখ্যা করা থাকে, অর্থ দেওয়া থাকে, তাকে বলা হয় কি একভাষিক অভিধান। দ্বিভাষিক অভিধান কাকে বলবো? না, একটি ভাষাকে যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা থাকবে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, ই টু বি বা বি টু ই, এই জাতীয় অভিধানগুলো হলো কি দ্বিভাষিক অভিধান। এরপরে আমরা চলে যাচ্ছি কি ইতিহাস ভিত্তিক অভিধান। ইতিহাস ভিত্তিক অভিধানে কি দেখানো হয়? না, কালের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে শব্দের অর্থ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বর্তমানে তার অর্থ কি দাঁড়িয়েছে, এটি দেখানো হয় ইতিহাস ভিত্তিক অভিধানে। আর 4 নম্বর ধারা হলো বিষয় ভিত্তিক অভিধান। বিষয় ভিত্তিক অভিধান, বিষয় ভিত্তিক অভিধানে প্রতিটি বিষয়ের উপরে অভিধান রচিত হয়। আমরা যখন রসায়নবিদ্যা পড়তে যাই তখন আমরা অনেক নতুন নতুন শব্দের সম্মুখীন হই যার অর্থ খুঁজে পাই না। আমরা যদি সেই রসায়নবিদ্যার অভিধান খুঁজে ফেলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা তার অর্থ পাবো। তাই বিষয়ের উপরে অভিধান, এক একটি বিষয়ের উপরে অভিধান, রসায়নবিদ্যার অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান,
ইতিহাসের ওপরে অভিধান, পৌরাণিক অভিধান, আমরা বিভিন্ন বিষয়ের ওপর, বিভিন্ন সাবজেক্টের ওপরেও আমরা অভিধান প্রণয়ন করতে পারি। তাহলে আমরা দেখলাম কি, যে বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞানসম্মত উপায়ে যে অভিধানগুলো তৈরি হয়, সে অভিধানগুলো মূলত আমরা দুই ভাগে ভাগ করি। দুটো প্রধান বিভাগ। প্রথম বিভাগটি হলো একভাষী, দ্বিতীয় বিভাগটি হলো দ্বিভাষী। এবং এছাড়াও যে দুটি বিভাগ রয়েছে সেগুলো হলো কি, ইতিহাস ভিত্তিক অভিধান এবং বিষয় ভিত্তিক অভিধান। এই এক এবং দুই, একভাষিক অভিধান এবং দ্বিভাষিক অভিধান, এই দুটি সবচেয়ে বেশি আলোচিত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও প্রয়োজনে আমরা এই ইতিহাস ভিত্তিক অভিধান বা বিষয় ভিত্তিক অভিধান আমরা ব্যবহার করি এবং সংরক্ষণ করি। তাহলে এইভাবে আমরা দেখতে পেলাম যে ফলিত ভাষাবিজ্ঞানের সমস্ত শাখাগুলো, অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান, প্রতিটি শাখা কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত রয়েছে। প্রত্যেকের সঙ্গে, ফলিত ভাষা বিজ্ঞানের প্রতিটি বিভাগের সঙ্গে প্রতিটি বিভাগের সংযোগ রয়েছে। তাই আমরা বলবো যে ফলিত ভাষা বিজ্ঞান একটাকে ছেড়ে আরেকটি সম্পূর্ণতা সেই অর্থে আসতে পারে না। এইভাবে আমরা ভাষা বিজ্ঞানের দুটি শাখা, প্রধান ভাষা বিজ্ঞান এবং ফলিত ভাষা বিজ্ঞান, এই দুই ভাগে ভাগ করে তাদের শাখাগুলো, তাদের বিভাগগুলো আমরা আলোচনা করলাম। এইখানে আমরা ভাষা বিজ্ঞানের প্রথম অধ্যায়, ভাষাবিজ্ঞান বিষয়ের আমরা যে প্রথম অধ্যায়, সেটা আমরা পড়ে ফেললাম। তোমরা বারবার করে সেটাকে দেখবে, বোঝার চেষ্টা করবে এবং লিখবে। লিখে তোমরা সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত থাক। ভাষাবিজ্ঞান বিষয়ক প্রাথমিক সমস্ত আলোচনা হয়ে গেল। আজ এই অবধি থাক। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।